সুপ্রিয় দর্শক, দেশ টিভির জনপ্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শিক্ষা সংস্কৃতির নগরী ময়মনসিংহ থেকে যুক্ত রয়েছি আমি ইলিয়াস আহমেদ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলে থাকি। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজকে আমরা সাধারণ মানুষের কথা শুনব। চলুন জানা যাক তাদের মতামত। ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছিল, এখানে ছাত্র এবং জনতার সকলের অংশগ্রহণ ছিল। তাদের যে প্রত্যাশা ছিল যে স্বৈরাচার শেখ হাসিনা হটানোর পরে তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বর্তমানে আমরা অনেকটা দেখছি যে নস্যাৎ হয়ে যাচ্ছে। কারণ এই পরিস্থিতিতে আমরা প্রশাসনের দিকে যদি তাকাই, তা প্রশাসনের আসলে যদিও চেয়ারটা পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের চরিত্রটা আগের মতো রয়ে গেছে। এখনও আমরা অফিস আদালতে যদি যাই, এখনও টাকার বিনিময়ে কাজ হয়। আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলি, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এখনও 200টা বসে আছে। যদি আমরা মেডিকেল সেক্টরগুলোর কথা বলি, একটা সময় হয়তো গত গভর্নমেন্টের আমলেও কিছু কিছু মেডিকেলে পরিবেশটা অনেকটা ভালো ছিল, কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে আগের যেটা ছিল তার চেয়েও বর্তমানে অবস্থা খারাপ। কারণ এখানে বিশাল ধরনের সিন্ডিকেট কাজ করে। এই সিন্ডিকেটের কাজটাই হচ্ছে সাধারণ মানুষকে ভোগান্তি করে তারা ব্যক্তি লাভবান হওয়া। তো ব্যক্তি আক্রোশের কারণে হয়তো এই আন্দোলনটা অনেকটা বেগবান হয়েছিল, কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে যে ব্যক্তি স্বার্থের কারণে আন্দোলনগুলো নস্যাৎ হয়ে যাচ্ছে। তো আমরা যে আবেগ, অনুভূতি এবং মানুষের যে ক্ষোভ ছিল, এর জন্য যে তাজা রক্তগুলো দিয়েছে, মানুষ জীবন দিয়েছে, তো এটা যতই দিন যাচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা আন্দোলনকারী হিসাবে আমরা মনে করতেছি যে এটা দিন দিন আমাদের রেসটা কমে যাচ্ছে। আমরা আসলে ভুলে যাচ্ছি যে আমাদের 2000 মানুষ এখানে শহীদ হয়েছে। আমরা ভুলে যাচ্ছি যে শত শত মানুষ এখানে চোখ হারাইছে, এখানে হাত হারাইছে। তো এটা আমাদের জন্য বা এই বর্তমান গভর্নমেন্টের জন্য একটা ব্যর্থতার কারণ হিসাবে আমি মনে করি। কারণ হচ্ছে আমরা এটাকে ধরে রাখতে পারি নাই, আমরা এটাকে বাঁচায় রাখতে পারি নাই। আমরা যদি এই তারুণ্যের শক্তিটাকে বাঁচায় রাখতে চাই, আমরা 5 আগস্টের আগে যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, আমি মনে করি দেশ সংস্কারের কাজে এবং আগামী রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং সকল অন্যায়ের প্রতিবাদ আমাদেরকেই করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ দেশ টিভিকে আজকে এই সুন্দর একটা আয়োজন করার জন্য। তাই আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই বিষয়টা নিয়েই যে আমাদের আজকে এখানে সুযোগ দিয়েছেন কথা বলার জন্য। আমি আমার ময়মনসিংহ সদরের তারাগে কমিউনিটি ক্লিনিকের একজন সিএইচসিপি। আমরা দীর্ঘ 13 বছর যাবৎ 14 বছর পদার্পণ আমাদের চাকরি জীবন। আমরা প্রত্যেকে এখানে অনার্স মাস্টার্স করা সবাই এখানে চাকরিজীবী। সেখানে আমরা 13 সালে রাজস্ব গ্রহণের চিঠি পাওয়ার পরেও আদৌ পর্যন্ত আমাদের এই স্বপ্ন বাস্তবায়ন হয় নাই। তো 5 আগস্টের পর ইনশাল্লাহ আমাদের একটা ঢাকা আমাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনে আমাদেরকে স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডাম আমাদেরকে আশ্বস্ত করেছিল। ওই আশ্বস্তের পরিপ্রেক্ষিতে আমাদের রাজস্বকরণের প্রক্রিয়াটা এখন চলমান, কিন্তু 7 মাস যাবৎ আদৌ পর্যন্ত বেতন বন্ধ আছে। কিন্তু আজকে বর্তমানে প্রেক্ষাপট 13 বছরে আমাদের চাকরি শুরু থেকে একই বেতনে সর্বোচ্চ আমার মনে হয় আমাদের এই বাংলাদেশের বৈষম্য যদি কোনো শিকার হয়ে থাকে, তাহলে আমরা চাকরিজীবীরা, কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রোভাইডার যারা আছি, তারা এখানে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছি। তো এখন আমরা 7 মাস যাবত আমাদের বেতন বন্ধ। এই বর্তমান প্রেক্ষাপটে আজকে ঊর্ধ্বগতির কারণে দ্রব্যমূল্য, সেখানে বেতন পেয়ে অনেকে চলতে পারতেছে না। সেখানে আমরা 7 মাস যাবত আমাদের কোনো বেতন পাচ্ছি না। সেখানে কী করে আমরা চলতে পারতেছে না, সেই বিষয়টা কেন ঊর্ধ্বতন কর্মকর্তারা লক্ষ্য করতেছে না, সেই বিষয়টা আমরা আসলে অবগত বুঝতে পারতেছি না। সেটা দ্রুত একটা সমাধান আসা উচিত এবং আপনাদের মাধ্যমে আমি চাই আরও মিডিয়ার মাধ্যমে এই উপস্থাপনগুলো ওনাদের সাথে তুলে ধরবেন। এবং আমাদের কমিউনিটি ক্লিনিক আগে যেমন পরিচালিত হচ্ছে, আপনারা জানেন সারা বিশ্বের রোল মডেল এই কমিউনিটি ক্লিনিক। প্রাথমিক তৃণমূল স্বাস্থ্য পর্যায়ে আমরা সর্বোচ্চ পর্যায়ে স্বাস্থ্যসেবাকে চলমান রেখেছি। আপনারা জানেন করোনাকালীন সময়ে সমস্ত কিছু বন্ধ থাকার পরেও আমাদের কমিউনিটি ক্লিনিক থেকে স্বাস্থ্যসেবা চলমান ছিল এবং এখন আরও বেশি আশ্বস্ত এই কমিউনিটি ক্লিনিক থেকে মানুষ পাচ্ছে এবং প্রতিনিয়ত রুগী বাড়ছে। কারণ এখানে এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে একদম হতদরিদ্র মানুষগুলো এই কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠানে সেবা নেওয়ার জন্য আসে। তারা কোথায় যেতে হবে, একটা উন্নত চিকিৎসার জন্য কোথায় সমস্যা, কোথায় গেলে তারা এই সেবাটা পাবে, এই যে পরামর্শগুলো সেখানে মূলত আমাদের কাছ থেকে পায়। এবং একটা বাচ্চা অপুষ্টিতে ভুগতেছে, মাতৃ স্বাস্থ্য যে সেবাগুলো, তারা কখন কী ওষুধগুলো খাবে সেই পরামর্শগুলো দেওয়া এবং তাদের যে উচ্চ রক্তচাপ বা তারা কোন সমস্যায় ভুগতেছে সেগুলো পরামর্শ দেওয়া, এই সমস্ত কিছু মূলত আমাদের স্বাস্থ্য কমিউনিটি ক্লিনিক সেবা দিয়ে থাকি। আমরা চিবির সেবা দিয়ে থাকি। সেই প্রেক্ষিতে আপনারা দেখবেন
কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা আগের চেয়ে আরও উন্নত হয়েছে এবং আরও রোগী বৃদ্ধি পাচ্ছে। কারণ এখানে আমাদের যে প্রাথমিক স্বাস্থ্যসেবা যা সর্দি কাশি ঠান্ডা জ্বর মূলত এই ধরনের ওষুধগুলো এখানে দেওয়া হয়। সেই ওষুধের পরিপ্রেক্ষিতে তারা সন্তুষ্ট যে আমাদের দূরে কোথাও যেতে হচ্ছে না, এবং কোথাও যেতে গেলে আমরা মূলত আমাদের উপজেলা স্বাস্থ্য অফিস থেকে শুরু করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রে যারা গর্ভবতী তাদেরকে ওইখানে আমরা রেফার করে থাকি, তার মাধ্যমে আমরা সেবা দিয়ে থাকি। আমি আশা করব আপনাদের মাধ্যমে এই বিষয়টা দ্রুত শুরু হোক, আমাদের বেতন ভাতা দ্রুত চালু হোক, সেই বিষয়কে আমরা অবগত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। পলিশ কিচেন, আমি খাবার নিয়ে কাজ করছি। আমি মেনলি আচার নিয়ে কাজ করি এবং বিভিন্ন ধরনের পিঠাপুলি খাবার নিয়ে কাজ করছি। আমার সিগনেচার আইটেম হলো রসুনের আচার। তো রসুনটা শরীরের জন্য খুবই উপকারী, এই জন্য এটা আমি মাথায় রেখে রসুনটা নিয়ে কাজ করছি, এটা আমার সিগনেচার আইটেম। তো এরপরে আমি কাজ করছি তিলের তক্তি, বাদামের তক্তি, নারিকেলের নাড়ু, নারিকেলের তক্তি, এইসব নিয়ে। এগুলা স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং এখন বর্তমান যুগে মানুষ খুবই সচেতন, বাইরের জিনিসগুলো তারা খোলা খাবারগুলো খেতে চায় না। এটা মাথায় রেখেই আমি হাইজেনিক মেনটেন করেই হোমমেড খাবারের নিশ্চয়তা দেওয়ার জন্য আমি আমার পেজে এটা অ্যাড করেছি এগুলো। এবং দিনে দিনে আমার এই উদ্যোগটা এগিয়ে যাচ্ছে। ময়মনসিংহ সদর থেকে শুরু করে দেশের সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সার্ভিস দিয়ে থাকি এবং দেশের বাইরে আমার যারা রিলেটিভরা আছে 5 থেকে 7টি দেশে আমার পণ্যগুলো গিয়েছে, রিলেটিভদের মাধ্যমে গিয়েছে, যেমন ইংল্যান্ড, আমেরিকা, ইটালি, দুবাই, সুইডেন, যেমন আমার রিলেটিভরা থাকে তাদের কাছে আমি এগুলো পাঠিয়ে থাকি। এবং আমি একজন নারী হিসেবে অনেক গর্ববোধ করি যে আমি নিজের একজন পরিচয় দিতে পারি যে হ্যাঁ আমি একজন উদ্যোক্তা, আমার একটা পেজ আছে, আমাকে মোটামুটি 2-4 জন চিনে। এখন এটা মেয়েদের ক্ষেত্রে এটা আমরা যেহেতু ঘর থেকে করি একটু নিরাপদ করি, কিন্তু যখন আমরা একটু বাইরে যাই বা একটু মেলা টেলাতে যাই তখন যেন আমরা নিরাপদ থাকতে পারি, আমরা যেন নিরাপত্তাটা বোধ করতে পারি, এটার জন্য সরকারকে বলবো যেন কোনো পদক্ষেপ নিতে পারে। ধন্যবাদ। নতুন বাংলাদেশে আমাদের প্রত্যাশা হলো বিগত যে আওয়ামী ফ্যাসিবাদের আমলে যা হয়েছে তার পুনরাবৃত্তি যেন না ঘটে। আমরা একটি সুস্থ, সুন্দর, সহনশীল বাংলাদেশ দেখতে চাই এবং প্রত্যাশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং এদেশের জনসাধারণ মানুষ সবাই মিলে কাজ করে এমন আমাদের প্রত্যাশিত একটি বাংলাদেশ আমরা গড়তে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ দেশ টিভিকে এত চমৎকার একটি আয়োজনের জন্য। তো আনন্দমোহন কলেজ প্রাঙ্গণে আমরা দীর্ঘ 15.5 বছর এই বাংলাদেশে স্বৈরাচার, ফ্যাসিস্ট, আওয়ামী দুঃশাসনের ফলে বাংলাদেশের গণতন্ত্রের কবর রচিত হয়েছে, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বহুবার হুমকির সম্মুখীন হয়েছে। আজকে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ যখন দীর্ঘ 15 বছর 2014 সালের বিনা ভোটের নির্বাচন, 2018 সালের নিশি ভোটের নির্বাচন এবং 2024 সালের ধামি ভোটের নির্বাচনের মাধ্যমে তাদের মুখ্য মৌলমানবিক অধিকারের মতো গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার প্রয়োগের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেই ক্ষোভে বিক্ষুব্ধ হয়েই কিন্তু আজকে 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মতো একটি বিজয় আমাদের এসেছে। তো আজকে এই বিজয়ের উপর দাঁড়িয়েই কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতায় বসেছে। তো সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে আমি আনন্দমোহন কলেজের একজন সচেতন শিক্ষার্থী হিসেবে, বিবেকবান মানুষ হিসেবে, একজন বিতার্কিক হিসেবে আমার এই বৃদ্ধাঙ্গুলিতে কলঙ্কের তিলক লাগাইনি। তো আমি আমার ভোটাধিকার প্রয়োগের অধিকারটি চাই। একইভাবে বাংলাদেশের সকল মানুষ তাদের এই গণতান্ত্রিক অধিকারটি প্রয়োগ করতে চাই। সেজন্য একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, নির্দলীয়, অংশগ্রহণমূলক এবং সব ধরনের বিতর্কহীন নির্বাচন আয়োজনের জন্য জরুরি যে কার্যক্রমগুলো সেগুলো করে দ্রুততম সময়ে একটি নির্বাচন আয়োজনের দিকে এই সরকারের যাওয়া উচিত এবং সেজন্য যে পদক্ষেপগুলো নেওয়া উচিত সেগুলো নেওয়া উচিত। পাশাপাশি আমরা পরবর্তীতে যে সরকার রাষ্ট্র ক্ষমতায় আসবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে, সেই সরকারের কাছে আমাদের ছাত্র সমাজের কাছ থেকে প্রত্যাশা থাকবে সেই সরকার যেন মানবিক এবং সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের পথে হাঁটে। আমরা যদি বলি, বর্তমানে বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে 31 দফা জনগণের সামনে উত্থাপন করেছেন। আমরা দেখেছি এই 31 দফা বাংলাদেশের জনগণের চোখের ভাষা, হৃদয়ের কথার সাথে প্রাসঙ্গিক হয়ে গিয়েছে। তো জনগণ এগুলো গ্রহণ করেছে,
কিন্তু নির্বাচন পরবর্তী সময়েও যেন এই 31 দফা অক্ষরে অক্ষরে পালন করা হয় এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জন আকাঙ্ক্ষাকে মানুষের সামনে তুলে ধরা হয়। তো আজকে আমরা একই সাথে এটিও দেখছি যে বাংলাদেশের এই 5ই আগস্টের যে বিজয়, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেটিকে আসলে মাস্টার মাইন্ড কারা, সেটির আসলে একক কৃতিত্ব দাবি করা হচ্ছে। কিন্তু আসলে শুধুমাত্র 5ই আগস্ট যে একদিনে হয়ে গেছে এমনটি নয়। দীর্ঘ 15.5 বছর বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো রাজপথে থেকে হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ এবং শৃঙ্খলিত হওয়ার আওয়ামী মহা উৎসবের দিনগুলোতেও কিন্তু বুক চিতিয়ে তারা লড়াই করেছে, সংগ্রাম অব্যাহত রেখেছে, জীবন দিয়েছে। সেগুলোকে অস্বীকার করে কিংবা সেই সব অবদানকে খাটো করে বাংলাদেশের জাতীয় ঐক্য বিনির্মাণ করা সম্ভব নয়। সুতরাং সেই সকল অবদানকে স্বীকার করে সেই 15.5 বছরে যারা আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদের প্রত্যেকের অবদানকে স্বীকার করে প্রত্যেককে জাতির সামনে বীর হিসেবে উত্থাপন করে তারপরে কিন্তু আমাদেরকে জাতীয় ঐক্যের মাধ্যমে আগামী রাষ্ট্র বিনির্মাণ করতে হবে। এবং আমি একজন বিতার্কিক হিসেবে এই বলে শেষ করব যে আগামীর বাংলাদেশে প্রচণ্ড বিরুদ্ধ মতের একজন মানুষও যেন নিরাপদ থাকতে পারে। এবং বিখ্যাত দার্শনিক ভলতেয়ারের মতো করে যদি বলি যে আমি তোমার মতের সাথে একমত নাও হতে পারি, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্য জীবন দিতে পারি, আমরা সেই রাষ্ট্রই চাই। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ দেশ টিভিকে। আমরা 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের বাংলাদেশের অগ্রযাত্রার স্বপ্ন দেখছি। আমরা প্রত্যাশা করি বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে স্বৈরাচারের, ফেসিবাদী দূষর, আওয়ামী প্রেতাত্মা এরকম কোনো কিছুর অস্তিত্ব না থাকুক। কেননা বিগত 15 বছর শিক্ষা সংক্রান্ত যেসব নীতিমালা প্রণীত হয়েছে কোনোগুলোই তেমন কোনো কিছু শিক্ষক বান্ধব, ছাত্র বান্ধব, পরিবেশ বান্ধব ছিল না। শিক্ষা পরিবেশ বান্ধব ছিল না। দেখুন, প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত যারা এই শিক্ষা মন্ত্রণালয় বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলেন, এগুলোর যারা নিয়ন্ত্রণে রয়েছে, যারা নিয়ন্ত্রণ মানে পলিসি মেকিং করে, তারা কেউই শিক্ষক সম্পর্কিত না। আমরা যারা তৃণমূল পর্যায়ে কাজ করি, আমাদের নিয়ন্ত্রক হচ্ছে অন্য ব্যক্তিগণ যারা এই শিক্ষা সংক্রান্ত পলিসি মেকিং। দেখুন, বাংলাদেশে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে পরীক্ষা পদ্ধতি এবং মূল্যায়ন নিয়ে যে পরিমাণ এক্সপেরিমেন্ট হয়েছে, এক্সপেরিমেন্ট করতে করতে আমাদের সন্তানদেরই শিক্ষা অনিশ্চয়তার দিকে সম্মুখীন হয়েছে। এরপরে দেখুন, এই মূল্যায়ন এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে যে এরকম নীতিমালা প্রয়োজন ছিল, এগুলো প্রয়োজন ছিল যারা মাঠ পর্যায়ে শিক্ষক থেকে উঠে এসেছে তাদের মত অনুযায়ী হওয়া, কিন্তু নিয়ন্ত্রণ শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষকদের নেই। আমরা প্রত্যাশা করি এগুলো বৈষম্য দূরীকরণ হবে। পাশাপাশি দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই গত 10-15 বছরে আওয়ামী দুঃশাসনের সময়ে বিভিন্ন মদদে এমন কলেজে অনার্স চালু করা হয়েছে, নাই কোনো অবকাঠামো, শিক্ষক নেই। এমনও বিভাগ আছে, আমি সিরাজগঞ্জ জব করেছি, একটা ক্লাসরুম, 4টা ইয়ার, অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, চতুর্থ বর্ষ, একটা ক্লাসরুম। কি দরকার এখানে অনার্স চালু করা? তো এটা কি বিবেচনা হয়েছে এটা আমরা প্রত্যেকেই জানি। আমরা প্রত্যাশা করি এই রকম বিষয়গুলো সমাধান করে, বৈষম্য দূর করে সাম্য, মানবিক মর্যাদার বাংলাদেশে শিক্ষকদের মর্যাদা সমুন্নত থাকবে। দেখুন, শিক্ষককে আর্থিক সংকটে রেখে বা দুশ্চিন্তা রেখে কখনোই তার কাছ থেকে মানসম্মত শিক্ষা সার্ভিস পাওয়া যাবে না। যেমন মাধ্যমিক স্কুলের শিক্ষকদের যে বেতন কাঠামো, এতে বর্তমান সময় বাজারে সংসার না চলাই স্বাভাবিক, তাকে আর্থিক সংকটে রেখে এটা সম্ভব না। যেমন আমাদের শিক্ষা ক্যাডারে আমি 8 বছরে এসেছি, আমার এখনও পদোন্নতি নেই। আমার বেঁচে যারা অন্যরা যোগদান করেছে তারা 3 বছর আগে 6ষ্ঠ গ্রেড পেয়ে গিয়েছে। তা আমার যে কর্মস্পৃহা, এটা তো স্বাভাবিকভাবে একটা স্থবিরতায় থাকবে। এমনও আছে আমাদের ক্যাডারের 12 বছরে পদোন্নতি নেই। তাহলে এই বৈষম্যগুলো কেন থাকবে? একে বিসিএস দিয়ে আসলাম, উনি চলে গেল 6ষ্ঠ গ্রেডে, আমরা পরে রইলাম 9ম গ্রেডে। তো এই প্রত্যাশাগুলো চাই, এই বৈষম্যগুলো দূরীকরণ হোক। ধন্যবাদ দেশ টিভিকে। আসসালামু আলাইকুম, আমি আজিজা ফরোজা নাজনীন। আমার উদ্যোক্তা পেজ দুটো। আমার প্রথমে আমি খাবার নিয়ে কাজ শুরু করি, 4 বছর আগে আমি খাবার নিয়ে কাজ শুরু করি। আমার পেজ ইয়ামি কেক, সুইটস অ্যান্ড মোর, আর একটা আছে স্বপ্নবাহন। আমার মূলত কেক মিষ্টি নিয়ে মূলত কাজ, এছাড়াও স্ন্যাক্স আইটেম আছে, পিঠাপুলি আছে। আচ্ছা, আমি এই 4 বছরের উদ্যোক্তা জীবনে আমি যেটা আর কি আমার লাইফে প্রতিফলিত হয়েছে বা যা আমি সমস্যাগুলো ফেস করেছি, আমি সাধারণত এটা নিয়ে একটু কথা বলি। আমরা আসলে ঘরে বসে কাজ করি, আমাদের হোমমেড খাবার নিয়ে কাজ, মূলত খাবারের হাইজিন মেনটেন করে আমরা কাজ করি। তো আমাদের প্রধান বাধা খাবার তৈরি প্রক্রিয়া এবং
বিভিন্ন জায়গায় খাবারগুলো পৌঁছে দেওয়া, এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে আমাদের এই 4 বছর উদ্যোক্তা জীবনে আমি প্রথম সবচেয়ে বেশি ফেস করেছি, আমাদের পর্যাপ্ত পরিমাণ ট্রেনিং হয় না, যেটা আমাদের হয়। আমরা যখন উদ্যোক্তা হই বা উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করি, তখন আমাদের কি হয়, আমাদের পর্যাপ্ত পরিমাণ ট্রেনিং জানা নেই, অনেক কিছু জানা নেই। আমরা তো সাধারণত হোমমেড খাবার তৈরি করি, বাসায় বাচ্চাদের খাওয়ানোর জন্য স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করি, কিন্তু খাবার প্রক্রিয়া করে, খাবারের প্রাইজিং করে, খাবার ডেলিভারি সংক্রান্ত যাবতীয় যা কিছু আছে সব কিছুতে আমরা স্টেপ বাই স্টেপ আমরা অনেক ধরনের প্রতিকূলতা ফেস করি। হ্যাঁ, তো সেই জন্য আমি মনে করি যে আমাদের প্রচুর পরিমাণে ট্রেনিংয়ের ব্যবস্থা করা উচিত, যেটা কার্যকরী। আমাদের যা ছোটোখাটো ট্রেনিং হয় দেখা গেছে সেটা আমাদের একটা মিটআপের মতো হয়ে যায়, খাবার দাবার, গল্প আড্ডা, ছবি তোলা, এইসব। কিন্তু আমাদের একদম যেটা আমাদের কার্যকরী কাজে আমরা প্রতিফলন ঘটাতে পারবো, এই ধরনের ট্রেনিংগুলো আমাদের বেশি দরকার। এবং আমাদেরকে আরও সরকারিভাবে অনেক ধরনের সহযোগিতার প্রয়োজন, যেমন অনেকের ব্যাংকিং ফিনান্সিয়াল সাপোর্টের প্রয়োজন, অনেকের নিরাপত্তার ব্যাপারটা দেখা প্রয়োজন, যেহেতু আমরা নারী উদ্যোক্তা, আমাদের বিভিন্ন মেলায় অংশগ্রহণ করতে হয়, বিভিন্ন বাইরের কাজও করতে হয়। সেই দিক থেকে আমাদের সার্বিক একটা সহযোগিতা আমরা আশা করব যে আমরা আমাদের সরকার থেকে বা আমরা আগামী যারা দেশ শাসন করে তাদের কাছ থেকে পাবো। ধন্যবাদ। হিসাবে কর্মরত আছি। বর্তমান সময়ে আমরা কমিউনিটি ক্লিনিকে যারা সিসি হিসেবে কাজ করছি, তারা 7 মাস যাবৎ বেতন বন্ধ। তাছাড়া আমরা বর্তমান সময়ে আমরা 13 বছর চাকরি, একই বেতনে আমরা চাকরি করছি, আমাদের কোনো বেতন বৃদ্ধি পায়নি। কিন্তু 2018 সালে আমাদেরকে ট্রাস্টে স্থানান্তর করার জন্য বলা হয়েছিল, কিন্তু আদৌ আমাদের ট্রাস্ট বা ওপি কোনো থেকে আমাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি। কিন্তু পরবর্তীতে সরকার পতনের পর আমরা আবার ঢাকা শাহবাগে আন্দোলনে গিয়েছিলাম। যাওয়ার পর বর্তমান সরকার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের ট্রাস্টে স্থানান্তর করবে, কিন্তু আজ 7 মাস বা 6 মাস কিন্তু প্রক্রিয়া চলছে, এটাই শুধু আমরা জানছি। কিন্তু 7 মাস ধরে আমাদের বেতন বন্ধ। কিন্তু বর্তমান বাজারের দ্রব্যমূল্যের এতে আমাদের ঊর্ধ্বগতিতে কিন্তু আমাদের চলা সম্ভব হচ্ছে না। এ অবস্থা আমাদের বাচ্চাদের পড়াশোনার খরচ, আমাদের পড়াশোনা আমাদের চিকিৎসা, সংসারের যাবতীয় খরচ এখন বহন করা খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়ছে। কিন্তু আমরা কোনোভাবে এটার কোনো আশ্বস্তই পাচ্ছি না যে বেতন কবে হবে, কখন হবে, এই একটা এতে আমরা চিন্তায় হয়ে আছি। ধন্যবাদ, যেন আমাদের বেতনটা অতি দ্রুত চালু হয়, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ইলিয়াস ভাই এবং দেশ টিভিকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটি প্ল্যাটফর্মে আমাদেরকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা শিল্পী, আমরা মানুষের কথা বলি, মানবতার কথা বলি। আমরা কখনোই কোনো দলে জন্ম নিই না, আমরা কোনো দেশে কোনো জায়গায় জন্ম নিই। আমরা এসে মানুষের কথা বলি, মানুষের অধিকারের কথা বলি, সুরে সুরে, ছন্দে, আনন্দে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সংস্কৃতি এবং রাজনীতি এই দুইটা যদি একসাথে একইভাবে না চলে, সেই দেশ কখনোই আগাইতে পারবে না। যে দেশে সংস্কৃতি নাই, এই দেশ ধ্বংস হয়ে যাবে, এই জাতি ধ্বংস হয়ে যাবে টোটালি। আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতিটা আমাদের কাছে এখন মুখ্য, কিন্তু না, আমরা যদি সংস্কৃতিটাকে পিছনে ফেলে দিই তাহলে আমরা কখনই আগাইতে পারবো না, কোনো দিন আমরা এই জাতি মাথা তুলে দাঁড়াতে পারবো না। আর গানের কথা যেটা বলছেন যে আমরা গান নিয়ে বা সংস্কৃতি নিয়ে ময়মনসিংহটাকে আমরা কেমন দেখতে চাই, ময়মনসিংহ হলো সুরের জায়গা, ময়মনসিংহ কালচারের জায়গা, এটা আর্ট অ্যান্ড কালচারের শহর। এটা আমরা কিন্তু এখন আর সেটা পাচ্ছি না, এখন সেই প্ল্যাটফর্ম আমরা পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রোগ্রামে অনেক ধরনের আন্দোলনের মাধ্যমে বিভিন্নভাবে ভাঙচুর হচ্ছে, গান গাইতে দেওয়া হচ্ছে না, মঞ্চ ভাঙা হচ্ছে। এটা কিন্তু আমরা আশা করি না। আমরা এই জাতি হিসাবে, আমরা এই সভ্য জাতি হিসাবে, শিক্ষিত জাতি হিসাবে আমরা এটা আশা করি না। কারণ বাংলাদেশ সবসময় গানের সাথে ছিল, সুরের সাথে ছিল, ভালোবাসা, ভালো লাগার সাথে ছিল। আমরা সেই ভালো লাগা, ভালোবাসা থেকে আমরা চাই যে শিল্পীদের জন্য একটা জায়গা তৈরি হোক, আমরা যেন আমাদের অধিকারের কথাগুলি আমরা মানুষের মাধ্যমে, মানুষের কাছে সুরের মাধ্যমে আমরা পৌঁছায় দিতে পারি। কারণ মানুষ এমনিতে পেঁচাও শুনবে না, আমরা সুরে সুরে, ছন্দে, আনন্দে, একসঙ্গে পায়ে পায়ে আমরা একসাথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। সাথে ময়মনসিংহ থাকবে, আমরা আছি একসঙ্গে। ধন্যবাদ। আমার ছোট্ট একটা জীবন, আমাদের এই ছোট্ট একটা জীবনে আমরা তো ইন্সপিরেশন দেওয়ার জন্য মানুষকে মেসেজ দিই গানে গানে। তা আমরা এই ছোট্ট জীবনে যে যা কিছু দেখার নাও দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়তো, জীবনের গল্প আছে বাকি অল্প। ধন্যবাদ দেশ টিভিকে। আসলে ছাত্র আন্দোলনটা আপনার 5 আগস্টে আমরা স্বাধীন হই। আপনার
ছাত্র আন্দোলনটা কিন্তু আপনার একদিনে সম্ভব হয়নি। আমরা দীর্ঘ 15 বছর অন্যায় নিপীড়ন এইসব সহ্য করে আমরা নিজস্ব ব্যানারে কিন্তু আন্দোলন করতে পারিনি। আমরা বৈষম্য বিরোধী ব্যানারে আন্দোলন করতে হয়েছে আমাদেরকে। কিন্তু 5 আগস্টের পরবর্তী যে সময়টা, এই সময়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে আমাদেরকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। বা ধরেন আপনার গুপ্ত সংগঠনের যেসব কাজ করছে, এইসব কাজের মাধ্যমে আমাদেরকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। আমরা আসলে এইভাবে এটা কাম্য না আমাদের কাছে। আমরা চাই আগামী বাংলাদেশ স্বতন্ত্র স্বাধীন ব্যবস্থা থাকুক, স্বতন্ত্র আইন ব্যবস্থা থাকুক, তারপর আপনার গণতন্ত্র চর্চা থাকুক। আমরা চাই অতি সত্বর নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে, এমনকি গণতান্ত্রিক সরকারের কাছে একটা আকুল আবেদন থাকবে যেন আগামীতে গত 15 বছর ফ্যাসিস্ট হাসিনা যে সব কর্মকাণ্ড করে গেছে, এই সব কর্মকাণ্ড করার কেউ সাহস না পায়। ধন্যবাদ। আমি একজন লেখক এবং উদ্যোক্তা, আর বিভিন্ন সংগঠনের সাথেও আমি যুক্ত। আবার আমার নিজের একটা সংগঠন আছে। এখন আমাদের যে কমিউনিটি, যে আমাদের যে সংগঠনের যে বিষয়গুলো আছে, এখানে যে আমরা নারীরা যে উদ্যোক্তা, অনেক নারীরা উদ্যোক্তা, এবং এখানে তাদের মেলা করতে গিয়ে যে জিনিসটা আমরা মানে লক্ষ্য করি যে তাদের ফিনান্সিয়াল সমস্যা। এখন আমরা চাই যে তৃণমূল পর্যায় থেকে উঠে আসুক, কিন্তু তারা উঠে আসতে পারে না। কারণ হলো কি, একটা মেলা করতে গেলে তাদের 2000-3000 টাকা তাদের একটা চার্জ ধরা হয়। এই চার্জটা দেওয়ার এবিলিটি অনেকের থাকে না। তাই সেক্ষেত্রে আমরা গিয়ে মেলায় গিয়ে দেখি যে যারা মানে অধিক যোগ্যতা সম্পন্ন বা অনেক দিন ধরে তারা প্রতিষ্ঠিত হয়ে গেছে, শুধু সেই মুখগুলো আমরা দেখতে পাই, কিন্তু নতুন মুখ আমরা আনতে পারছি না। এবং দেখা গেল যে আমি সহ অনেকে কিন্তু চেষ্টা করি, কিন্তু সেগুলো আনা হয় না। কারণ কি, ওই একটা কিছু সিন্ডিকেটও হয়ে যায়। এখন আমরা চাই না যে উদ্যোক্তাদের মধ্যে কোনো সিন্ডিকেট হোক এবং উদ্যোক্তাদের মধ্যে কোনো বিভক্তি থাকুক। উদ্যোক্তারা অনেক সময় দেখা গেল একটা এক পজিশনে পড়ে যায় যে তারা কোথায় যাবে কোথায় যাবে না। এটা নিয়েও তাদের ভিতরেও কিন্তু একটা একটা কষ্ট থেকে যায়। তাদেরকেও ফ্রি করে দেওয়া হোক, তাদেরকে আমরা ফ্রি মাইন্ডে সবাই তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করব। এবং তৃণমূল যারা থাকে, যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা যেহেতু উদ্যোক্তা ছিলেন এবং উনি এটাকে খুব একটা প্রেফার করেন, আমার সরকারের কাছে আশা থাকবে যে উদ্যোক্তাদের জন্য অন্তত বছরে 2টা মেলা ফ্রি করে দেওয়া হোক। এবং সেখানে এই জিনিসটাও শর্তাধীন করা হোক, যাতে এখানে যারা এবিলিটি আছে, আমরা এই জিনিসটা খেয়াল করব, তারা যেন ওখানে না থাকে, নতুন মুখ যারা তারা উঠে আসে। তাহলে হবে কি, যে আরও অনেক কর্মসংস্থান হবে এবং অনেকেরই কিন্তু টাকা ইনকামের একটা পথ হবে। কারণ এটা কিন্তু আমি নিজেও ফেস করেছি, নিজেও করাতে গিয়েছি, অনেকজনকে আমি ফ্রি দিতে চেয়েছি, কিন্তু সেটা হয় না, আসলে নানা কারণে হয় না। আমাদের দেশটা হয়েছে কি, ভালো কাজ করতে গেলেও সেখানে হয় না। এখন আমি চাই কি, সবাই সংগঠিত হোক। এখন আমি একা যদি এই মুহূর্তে একটা কাগজ করাতে যাই পোশাক পরে, সবাই কিন্তু বলবে পাগল। কিন্তু আমরা এখানে যে যারা আছি, এখন যদি আমরা সবাই মিলে কাগজ করাই, সবাই কিন্তু বলবে এটা একটা সংগঠনের কাজ হচ্ছে, একটা ভালো কাজ হচ্ছে, একটা সমাজসেবা হচ্ছে। ঠিক এইভাবে যত উদ্যোক্তা প্ল্যাটফর্ম আছে, সবাই একত্রিত হয়ে, আমরা দরকার হলে আলাদা আলাদা মেলা করার কি দরকার, আমরা বড় পরিসরে সবাই একত্রিত হয়ে আমরা সব উদ্যোক্তাদের টেনে নিয়ে আসবো। এক একজনের পরিচয় এক এক জায়গায়, সবাই আমরা 5 জন করে 2 জন করে যদি টেনে নিয়ে আসি, তাহলে কিন্তু আমরা একতায় বল 20 জন অন্তত উদ্যোক্তা যদি বছরে উঠে আসে, তবু একটা কিন্তু আমরা কিন্তু একটা আশার কথা। তা আমি এটাই আমার আশা রাখবে, আমাদের পরিবেশটা ময়মনসিংহ কিন্তু উদ্যোক্তা বান্ধব পরিবেশ হোক। এবং আমরা কোনো কিছু আনতে গেলে যাতে আমরা হেনস্থার শিকার না হই, হয়রানি না হয়। একটা সই আনতে গেলে যে আমাদের 5 দিন যেতে না হয়, একদিনে যেন আমরা সেই সইটা পেয়ে যাই, এটাই। ধন্যবাদ। ধন্যবাদ দেশ টিভিকে সরকারি আনন্দমোহন কলেজের এই প্রাঙ্গণে আজকের এই আলোচনা সভায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া। আসলে শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। ময়মনসিংহ নগরী শিক্ষা, সংস্কৃতি এবং সাহিত্যের পটভূমি। আসলে শিক্ষা নগরী হিসেবে ময়মনসিংহে শিক্ষার বিশেষ অবদান রয়েছে, বিগত সময় থেকেও ছিল। কিন্তু আমরা দেখেছি গত সরকারের আমলের শেষ মুহূর্তে শিক্ষার ভঙ্গুর পরিবেশ এবং শিক্ষা বান্ধব পরিবেশ নষ্ট হওয়ার কারণে দেখা গেছে শিক্ষার সেই আসল যে শিক্ষা বান্ধব শিক্ষার্থীদের শিক্ষকের সাথে সম্পর্ক এবং শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের উপস্থিতি বিভিন্ন কারণে বিঘ্নিত হয়েছে। আমরা এখন মনে করি 5 আগস্টের পর বাংলাদেশের নতুন একটা চিত্র, নতুন একটা আশা আকাঙ্ক্ষার উন্মোচন হয়েছে। তো এখন আমরা আশা করি যে এই বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টায় শিক্ষার একটা নতুন ভাব এবং নতুন পরিবেশ ফিরে আসবে। আমরা একজন শিক্ষক হিসেবে এবং শিক্ষানবিশ ব্যক্তি হিসেবে দেখেছি যে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে এখন শিক্ষার্থীদের উপস্থিতির হার খুব কম, শিক্ষার্থীদের ক্লাসমুখী হওয়ার অভ্যাস খুব কমে গেছে। তো এটা ফিরিয়ে নিয়ে আসতে হবে। আর যে এই শিক্ষার্থীদের ক্লাসমুখী না হওয়ার কারণে তাদের ফলাফল খুব খারাপ হচ্ছে, যেটা আমরা বিগত সময়ে আমাদের ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ফলাফলকে আমরা দেখেছি যে সারা বাংলাদেশের তুলনায় আমাদের ময়মনসিংহ শিক্ষা বোর্ডের রেজাল্ট খুব খারাপ হয়েছে, যেটা আমাদের দুঃখজনক, শিক্ষা নগর হিসেবে লজ্জাজনক।
আসলে আমরা দাবি করতাম যে আমাদের ময়মনসিংহ শিক্ষানগরীতে অপর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এখানে শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষার উন্নত পরিবেশ বিদ্যমান। ময়মনসিংহ শহরে বা আশেপাশের জেলাগুলো থেকে অসংখ্য শিক্ষার্থী এসে লেখাপড়া করে থাকে, যেটা আমাদের উন্নত শিক্ষা এবং গুণগত মানসম্পন্ন শিক্ষার জন্য আমরা খুব সুদূর প্রসারী নাম এবং সুনাম বই নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা এখন নষ্ট হয়ে গেছে। আমরা মনে করি বর্তমান সরকারের প্রচেষ্টায় এবং আমাদের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমাদের প্রত্যেকের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান ফিরে আসবে, শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টি হবে এবং সকলের আন্তরিক সহযোগিতায় এখানে দলমত নির্বিশেষে সকলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার সুন্দর পরিবেশ ফিরিয়ে নিয়ে আসতে হবে। শিক্ষকের সঠিক দায়িত্ব পালন করতে হবে, শিক্ষার্থীদের উপস্থিত হতে হবে, শিক্ষার্থীদেরও তার সন্তান কীভাবে লেখাপড়া করছে না কোথায় যাচ্ছে কী করছে সেই ব্যাপারে ভূমিকা রাখতে হবে। সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এই সুন্দর শিক্ষার পরিবেশ ফিরে আসতে পারে এবং আমাদের হারানো ঐতিহ্য, ময়মনসিংহ শিক্ষানগরী হারানো ঐতিহ্য আমরা ফিরে নিয়ে আসতে পারি। আমি আশা করি সকলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার সুন্দর পরিবেশ ফিরে আসবে এবং আমাদের হারানো ঐতিহ্য এবং সুফল এবং সুন্দর ফলাফল ফিরে আসবে। অসংখ্য ধন্যবাদ দেশ টিভিকে। দর্শক, এতক্ষণ আমরা এই অঞ্চলের মানুষের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা শুনছিলাম। তবে আজ যেতে হচ্ছে। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে দেশ টিভির জনতার ভাবনায় আবারও যুক্ত হব আমি ইলিয়াস আহমেদ।